নির্মাণের ৩ বছরেও চালু হয়নি রাজশাহী শিশু হাসপাতাল। নিয়মিত বসে মাদকের আড্ডা, চুরি হচ্ছে সরঞ্জাম, প্রশাসনিক সংকটে সেবা বঞ্চিত রোগীরা। মেন্টালের মধ্যে ঢুকে পড়েছি, পাগল হয়ে গেছি আমি। পাবনা মানসিক হাসপাতালে টিকটকারদের উৎপাত, টাকা দিলেই মেলে প্রবেশের অনুমতি, হুমকিতে স্বাস্থ্যসেবা, 2 আনসার সদস্যকে অব্যাহতি। রাজশাহী বোর্ডে এসএসসির প্রথম দিনে অনুপস্থিত 1750 বছরে পরীক্ষার্থী কমছে 3500। শিক্ষা ব্যয় বৃদ্ধিকে দুষছেন কর্মকর্তা, কোচিং বাণিজ্য বন্ধের তাগিদ। এবং ডিজেল সংকটে নাকাল নাটোরের চাষিরা, অগ্রাধিকারের নিয়ম থাকলেও মানছে না পাম্প কর্তৃপক্ষ। পর্যাপ্ত জ্বালানি না পাওয়ার অভিযোগ, হুমকিতে ফসল উৎপাদন। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন। বিভাগীয় সময়ে থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে রাজশাহী বিভাগ, সঙ্গে আছি আমি ওমর ইনাল। 3 বছর আগে নির্মাণ কাজ শেষ হলেও এখনও চালু হয়নি 200 শয্যার রাজশাহী শিশু হাসপাতাল। কার্যক্রম শুরু করতে প্রয়োজনীয় জনবল ও যন্ত্রপাতি চেয়ে মন্ত্রণালয়ে চিঠি দেওয়ার কথা জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক। হাসপাতালটি চালু হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপর চাপ অনেকটাই কমার আশা সংশ্লিষ্টদের। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে সাইফুর রহমান রকির রিপোর্ট। এটি গরু ছাগল থাকার গোয়ালঘর নয়, রাজশাহী শিশু হাসপাতাল। 3 বছর আগে নির্মাণ কাজ শেষ হলেও শিশু হাসপাতালটি চালু না হওয়ায় মাদকসেবীদের আড্ডাখানায় পরিণত হয়েছে। হাসপাতালের চারিদিকে মাদক সেবনের নানা আলামতও চোখে পড়ে। 4 তলা বিশিষ্ট 200 শয্যার হাসপাতালটি 36 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে। 3 বছরেও চালু না হওয়ায় চুরি হয়ে যাচ্ছে বিল্ডিংয়ের থাই, বৈদ্যুতিক তার ও পাইপ। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর বাড়তি চাপের কারণে হামসহ বিভিন্ন রোগে আক্রান্ত শিশুদের অধিকাংশের চিকিৎসা নিতে হয় মেঝেতে। তাই শিশু হাসপাতাল চালু হলে চিকিৎসা সেবার মান বাড়ার পাশাপাশি বিভিন্ন ইউনিট চালু হলে উন্নত সেবা পেত শিশুরা। গণপূর্ত বিভাগ ও সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান জানান, 3 বছর আগে সম্পূর্ণ হওয়া এই ভবনটি এখনো বুঝে নিচ্ছেন না কর্তৃপক্ষ। এখন পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে আমরা ডেটটা পাই নাই বলে আমরা বুঝাই দিতে এখনো পারতেছি। আরও লেন্দি হলে আমি আরও ক্ষতিগ্রস্ত হচ্ছি। বিল্ডিংয়ের অনেক জিনিসপত্র নষ্ট না, অনেক জিনিসপত্র কে বা কাহারা খুলে নিয়ে গেছে। এদিকে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জানান, হাসপাতালটি চালু করার লক্ষ্যে মন্ত্রণালয়ে চাহিদাপত্র দেয়া হয়েছে চিকিৎসক ও বিভিন্ন যন্ত্রাংশের। চাহিদাগুলো সিভিল সার্জন রাজশাহীর মাধ্যমে পাঠানো হয়েছে। আশা করা যায় অদূর ভবিষ্যতে আমরা আলোর মুখ দেখব। আর প্রশাসনিক বিভিন্ন ধাপ পেরিয়ে শিশু হাসপাতাল চালুর বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান জেলা সিভিল সার্জন। এটা চালু করার জন্য যে প্রক্রিয়াগুলো, সেগুলো অধিদপ্তর মন্ত্রণালয় এগুলো বিষয়ে অবগত আছেন এবং তারা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন। 200 শয্যার শিশু হাসপাতাল চালু করতে মন্ত্রণালয়ে প্রায় 1300 জনবল চেয়ে চিঠি দিয়েছে সিভিল সার্জন। 2016 সালে শুরু হয়েছিল হাসপাতালটির নির্মাণ কাজ। প্রায় 3 বছর আগে নির্মাণ কাজ শেষ হয়েছে রাজশাহী শিশু হাসপাতালের। তবে এখনও কর্তৃপক্ষ এই হাসপাতালটির দায়িত্ব বুঝে নেয়নি। এই জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান এখনও এটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করছেন। এই জন্য প্রতি মাসে 80,000 টাকা করে ক্ষতিপূরণ দাবি করে গণপূর্ত বিভাগের কাছে চিঠি দিয়েছে তারা। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। এ নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে রাজশাহীতে আছেন সহকর্মী মওদুদ রানা, তার সঙ্গে যুক্ত হচ্ছেন সুশাসনের জন্য নাগরিকের রাজশাহী শাখার সভাপতি আহমেদ শফিউদ্দিন। সরাসরি যাচ্ছে সেখানে। 3 বছর আগে 36 কোটি টাকা ব্যয়ে হাসপাতালের অবকাঠামো নির্মাণ করা হয়েছে এবং সেটি এখন পর্যন্ত সরকারি যে কর্তৃপক্ষ রয়েছে তারা সেটি বুঝে নেয়নি, ফলে সেই হাসপাতালটি চালু করা সম্ভব হচ্ছে না। অন্যদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শিশু রোগীদের চাপ রয়েছে এবং হামে এই ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত 52 জন মারা গেছে।
এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে যোগ দিবেন জনাব আহমেদ শফিউদ্দিন, তিনি সুজনের রাজশাহী জেলার সভাপতি। আপনাকে স্বাগতম। আমরা জানতে চাই যে একদিকে একটি ভবন ৩৬ কোটি টাকা ব্যয় নির্মাণের পর সেটি বুঝে নেওয়া হয়নি ৩ বছর, এবং এই শিশু রোগীদের চাপে অনেক রোগী ভালো করে চিকিৎসা নিতে পারছে না। 52 জন রোগী হামের উপসর্গ নিয়ে মারা গেছে, যারা বেশিরভাগই শিশু। আপনি আসলে এই ঘটনাকে কিভাবে দেখেন? তো মহা অন্যায়, মহা অপরাধ। আমরা অবকাঠামো উন্নয়নের জন্য খুবই আগ্রহী, খুবই উৎসাহী, শত শত কোটি টাকা খরচ করে অসংখ্য অবকাঠামো করি। বিশেষ করে হাসপাতালের ক্ষেত্রে যেখানে মানবিক দাবি রয়েছে, মানুষের বাঁচা মরার প্রশ্ন জড়িত, সেখানে কেন যথাসময়ে লোকবল নিয়োগ হবে না, যন্ত্রপাতি কেনা হবে না? এটি তদন্ত করা দরকার। অতীতের দুটি সরকার এই কাজে ব্যর্থ হয়েছে, কারা দায়ী ছিল তাদের চিহ্নিত করা দরকার। আর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রচণ্ড চাপ। এখানে কিন্তু 20টি জেলার হাজার হাজার রোগী আসেন এবং শিশু ওয়ার্ডে পড়ে, এখানে বারান্দায় বছরের পর বছর ধরে পড়ে থাকে শিশুরা। কি অমানবিক অবস্থা! কিন্তু কেন এই বাধা? আমার তো মনে হয় প্রথম বাধা আমলাতন্ত্র, রাজনৈতিক সদিচ্ছা আর অভাব। আর আরও বোধহয় নেপথ্যের আরও একটি কারণ আছে, সেটা হলো কাদের স্বার্থে এগুলি আটকে রাখা হয়, কারা এতে বেনিফিশিয়ারি হন। সেই অশুভ গোষ্ঠী প্রচণ্ড শক্তিশালী, তারা সরকারি হাসপাতাল আদৌ করতে দিতে চান কি না সেটি একটি প্রশ্ন। দেখুন, রাজশাহীতে কিন্তু 12 বছর আগে মেডিকেল বিশ্ববিদ্যালয় হয়েছে। কি তারা কেবলমাত্র প্রাইভেট মেডিকেলের একাডেমিক নিয়ন্ত্রণটা দেখছেন? এখানে হওয়া ছিল পিজি হাসপাতালের মতো সার্বক্ষণিক, এখানে উচ্চতর ডিগ্রি দেয়া হবে এবং এখানে একটা ল্যাবরেটরি মানে উচ্চ মানের হাসপাতালও হবে। সেটি 12 বছরেও হয়নি। কারা বাধা দিচ্ছে? কেন হয় না? আপনার এই প্রশ্নের যোগসূত্র ধরে আমি একটু বলতে চাই যে এখন পর্যন্ত ভবনটি বুঝে নেয়নি নির্মাণকারী যে কর্তৃপক্ষ রয়েছে, অর্থাৎ গণপূর্ত। তাদের এই যে উদাসীনতাকে আপনি কিভাবে দেখেন? না, আমি তো মনে করি একটি অপরাধ, এবং এগুলো এক ধরনের খুনের অপরাধ। কারণ যে শিশুরা চিকিৎসার অভাবে মারা যাচ্ছেন, সেটি হাসপাতালে নানান রকম সীমাবদ্ধতার কারণে। এবং এই রকম একটি হাসপাতাল যদি আজকে থাকতো, তাহলে আমরা বলতেই পারি নিশ্চয়ই সেখানে শিশুদের জন্যই বিশেষ মনোযোগ পেত। সেখানে অনেক ডাক্তার থাকতেন, অনেক সিস্টেম থাকতো, অনেক স্টাফ থাকতো, অনেক আইসি ইউনিট থাকতো। কাজেই যারা এটা বুঝে নিচ্ছেন না, কেন নেননি, তাদের জবাবদিহিতার আওতায় আনা দরকার। তাদের ব্যর্থতা থাকলে বিচার করা দরকার। যারা এই হাসপাতালের অবকাঠামোটি এখন পর্যন্ত বুঝে নেয়নি এবং যন্ত্রপাতি লোকবলের যে অভাব রয়েছে, যারা উদাসীন এ ব্যাপারে, তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার তিনি দাবি জানিয়েছেন এবং একই সাথে দ্রুত যাতে লোকবল নিয়োগ হয়, যন্ত্রপাতি স্থাপন করা হয় এবং এই 200 শয্যার হাসপাতালটি অতি সত্বর চালু করা যায়, সে ব্যাপারে তিনি উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন। এবং তিনি একই সাথে বলছেন যে এই হাসপাতাল যে 3 বছর ধরে পড়ে আছে, এর সাথে যদি কোনো সিন্ডিকেট থাকে, তারা যদি আটকায় বিষয়টি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহীতে। এদিকে পাবনার মানসিক হাসপাতাল যেন টিকটকারদের অভয় আরণ্য। অভিযোগ উঠেছে আনসার সদস্যদের টাকা দিয়ে ভেতরে ঢুকে রোগীদের উত্ত্যক্ত করে ভিডিও কন্টেন্ট তৈরি করছে অনেকে। 2 আনসার সদস্যকে অব্যাহতি দেওয়ার কথা জানিয়ে কর্তৃপক্ষ বলছে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আসিফ মাহমুদের ছবিতে সবুজ মোল্লার রিপোর্ট। মেন্টালের মধ্যে ঢুকে পড়েছি, পাগল হয়ে গেছি আমি। টিকটকারদের উৎপাতে অতিষ্ঠ পাবনার মানসিক হাসপাতালের রোগীরা। স্বাস্থ্যসেবায় অতি গুরুত্বপূর্ণ হাসপাতালটি এখন রূপ নিয়েছে বিনোদন কেন্দ্রে। রয়েছে নিষেধাজ্ঞা। তাহলে কিভাবে ভিতরে ঢুকছে টিকটকাররা? আজকে ফোনটা তাদের কাছে দিয়ে দেব। সময় টিভির ক্যামেরায় ধরা পড়ে হাসপাতালের আনসারদের টাকা লেনদেনের চিত্র। অভিযোগ উঠেছে দায়িত্বরত আনসারদের 50 টাকা করে দিলেই ভেতরে প্রবেশ করা যায়।
প্রবেশে সহজলভ্য হওয়ায় অনেকে ঘুরতে এসে রোগীদের উত্ত্যক্ত করে বানায় ভিডিও। বিশেষজ্ঞরা বলছেন এমন কর্মকাণ্ডে মানসিক রোগীদের স্বাস্থ্যসেবায় মারাত্মক প্রভাব পড়ছে। আবুল তাবুল ভিডিও করে, আবার গানের সাথে ভিডিও বানায় ছাড়ে। সবসময় জানালা দিয়ে দরজা দিয়ে মানে এমন বিরক্ত করে, কাছে এসে ভিডিও করে, আমরা মানা করলেও শোনে না। এটির কারণে যেটি হয় যে মানসিক রোগীরা আমরা যেভাবে তাদেরকে সুচিকিৎসার মাধ্যমে বা আমাদের যে কর্মকর্তা কর্মচারী সেবিকা আয়া তারা যে সুস্থ করে তোলেন সেটি কিন্তু আবার আগের অবস্থায় ফিরে যায়। এ ঘটনায় 2 আনসার সদস্যকে অব্যাহতি দেওয়া হয়েছে। এমন কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস হাসপাতালটির পরিচালকের। হাসপাতালে যাবতীয় ক্যামেরা এবং ছবি তোলার যন্ত্রপাতি নিয়ে ঢোকা নিষেধ। যদি কেউ ঢুকে থাকে এভাবে তারা অবশ্যই অপরাধ করেছে। 1957 সালে শহরের হিমায়তপুরের শীতলাই জমিদার বাড়িতে 111 একর জমির উপর প্রতিষ্ঠিত হয় পাবনা মানসিক হাসপাতাল। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা। বিভাগীয় সময় আরও থাকছে। রুট নিয়ে উত্তরের 2 জেলার বাস মালিক সমিতির দ্বন্দ্ব। টানা 24 ঘন্টা পর রাজশাহী থেকে দূরপাল্লার গাড়ি চলাচল স্বাভাবিক। অগ্রিম টিকিটের অর্থ ফেরত। সংসদের প্রশ্নোত্তর পর্বে কথা বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি যাচ্ছে সেখানে। জলবায়ু পরিবর্তন, জনসংখ্যা বৃদ্ধি, জমির পরিমাণ হ্রাস এবং প্রযুক্তির যে সীমাবদ্ধতা, এ সকল কারণে কৃষিখাত বিভিন্ন রকম চ্যালেঞ্জের সম্মুখীন। আমাদেরকে এসব চ্যালেঞ্জ মোকাবেলা করেই কৃষি উৎপাদন এবং উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে কৃষিকে টেকসই এবং লাভজনক খাতে রূপান্তর করার লক্ষ্যে সমগ্র দেশবাসী দেখেছেন আমরা এরই ভিতরে 14 এপ্রিল কৃষক কার্ড আমরা যেটি প্রতিশ্রুতি দিয়েছিলাম নির্বাচনের পূর্বে, সেটির কাজ আমরা শুরু করেছি। কৃষক কার্ড আমরা বিতরণ করেছি। এই কার্ডের মাধ্যমে আমরা কৃষকদের কাছে 10টি সেবা যথা ন্যায্য মূল্যে কৃষি উপকরণ বিতরণ, সরকারি ভর্তুকি ও প্রণোদনা প্রদান, স্বল্প মূল্যে কৃষি যন্ত্রপাতি সরবরাহ, ন্যায্য মূল্যে সেচ সুবিধা, সহজ শর্তে কৃষি ঋণ, কৃষি বীমা সুবিধা, ন্যায্য মূল্যে কৃষি পণ্যের বিক্রয়ের সুবিধা, কৃষি বিষয়ক প্রশিক্ষণ, ডিজিটাল প্ল্যাটফর্মে আবহাওয়া এবং বাজার তথ্য প্রাপ্তি সহ ফসলের রোগবালাই দমনের পরামর্শ প্রদান। এই সকল বিষয় আমরা কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব এবং ইনশাল্লাহ আমরা পৌঁছে দিতে সক্ষম হব। পর্যায়ক্রমিকভাবে মাননীয় স্পিকার, দেশের সকল কৃষককে আমরা এই কার্ড প্রদান করব, যার পরিমাণ প্রায় 2,75,00,000 কৃষক। মাননীয় স্পিকার, এছাড়াও কৃষির উন্নয়নে বর্তমান সরকার আরও অনেকগুলো সময় উপযোগী পরিকল্পনা গ্রহণ করেছে। আমি সকলের জানার স্বার্থে, মাননীয় সংসদ সদস্যবৃন্দ এবং দেশবাসীর জানার স্বার্থে আমি এই সংসদের গুরুত্বপূর্ণ সময়ের ভিতরে এই বিষয়গুলি সংক্ষেপে তুলে ধরতে চাই। প্রথমত, কৃষি উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য সরকার উন্নত ও উচ্চ ফলনশীল বীজ, সুষম সার ব্যবহারের পাশাপাশি আধুনিক সেচ ব্যবস্থা সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে। এই জন্য ইতিমধ্যেই 20,000 কিলোমিটার খাল খননের কর্মসূচি সরকার হাতে নিয়েছে, যা ইনশাল্লাহ আমরা আগামী 5 বছরে করব। কৃষি যন্ত্র কিরণের ভর্তুকি প্রদান করে ট্রাক্টর, হারভেস্টার, রিপার সহ বিভিন্ন যন্ত্রপাতি কৃষকদের কাছে সহজলভ্য করার পরিকল্পনা বর্তমান সরকারের রয়েছে। মাননীয় স্পিকার, পতিত জমি আবাদের আওতায় আনা এবং জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার জন্য ক্রপ জোনিং পদ্ধতি চালু করা হয়েছে। এর মাধ্যমে নির্দিষ্ট অঞ্চলের মাটি, আবহাওয়া ও পরিবেশ উপযোগী ফসল নির্ধারণ করা হয়। তার ফলে জমির অপচয় কমে এবং ফসলের উৎপাদন বৃদ্ধি পায়। একই সাথে পতিত জমি চিহ্নিত করে সেগুলিকে আবাদের আওতায় আনার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। যেমন খাল খনন কর্মসূচির মাধ্যমে ভূপরিস্থ পানির ব্যবহার বৃদ্ধির মাধ্যমে পতিত জমি কৃষির আওতায় আনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মাননীয় স্পিকার, এছাড়াও সিলেট অঞ্চলে পতিত জমি সহ চরাঞ্চলের পতিত জমি চাষাবাদের আওতায় আনার জন্য বিশেষ প্রকল্পের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মাননীয় স্পিকার, কৃষি পণ্যের বহুমুখীকরণে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। একসময় ধান নির্ভর কৃষি ব্যবস্থা এখন ধীরে ধীরে ফল, সবজি, ডাল, তেল, বীজ, মশলা
ফুল চাষ খাতে সম্প্রসারণ করার জন্য সরকার বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করছে। মাননীয় স্পিকার, কৃষকদের জন্য প্রণোদনা ও সহায়তা কার্যক্রম স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার জন্য কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের বীজ, সার, কৃষিযন্ত্র ক্রয় সহ বিভিন্ন খাতে ভর্তুকি প্রদান করা হবে ইনশাল্লাহ। তাছাড়া কৃষকদের জন্য স্বল্প সুদের কৃষি ঋণ এবং ফসল বীমা চালু করার উদ্যোগ গ্রহণ করার পরিকল্পনা আমাদের রয়েছে। মাননীয় স্পিকার, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের জন্য বিশেষ সহায়তা কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। দেশের ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র চাষীদের কল্যাণে প্রতি অর্থ বছর কৃষি মন্ত্রণালয়ের বাজেটের কৃষি পুনর্বাসন সহায়তা খাতে অর্থ বরাদ্দ প্রদান করা হয়। চলতি 2025-2026 অর্থ বছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতে 700 কোটি টাকা বরাদ্দ রয়েছে। মাননীয় স্পিকার, উক্ত বরাদ্দ হতে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ, সার ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ বাবদ 401 কোটি 60 লক্ষ টাকা ছাড় করা হয়েছে। এর মধ্যে মাননীয় স্পিকার, এতে করে 25,22,000 ক্ষুদ্র প্রান্তিক কৃষক উপকৃত হয়েছে। মাননীয় স্পিকার, কৃষি পণ্য সংরক্ষণের লক্ষ্যে আধুনিক কোল্ড স্টোরেজ ও গুদাম নির্মাণ করা হচ্ছে। এছাড়া ফল ও সবজি সংরক্ষণের জন্য মিনি কোল্ড স্টোরেজ স্থাপন এবং পেঁয়াজ সংরক্ষণের জন্য এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে প্রায় 7,000। কৃষি পণ্যের রফতানির লক্ষ্যে উত্তরাঞ্চলে কৃষি পণ্য রফতানি অঞ্চল প্রতিষ্ঠা এবং ক্রয় কেন্দ্র স্থাপনের পরিকল্পনা বর্তমান সরকার নিয়েছে। মাননীয় স্পিকার, কৃষি গবেষণা উদ্ভাবনে সরকার ব্যাপক গুরুত্ব দিচ্ছে। বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান যেমন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বারি, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ব্রি, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা, এই সকলের মাধ্যমে অধিক ফলনশীল, রোগ প্রতিরোধী এবং স্বল্পমেয়াদী নতুন জাতের ফসল উদ্ভাবনের উদ্যোগও সরকার গ্রহণ করছে। মাননীয় স্পিকার, বিশেষ করে জলবায়ু সহনশীল ফসল উদ্ভাবনে জোর দেওয়া হচ্ছে, যাতে করে পরিবর্তিত পরিবেশেও কৃষি উৎপাদন বজায় থাকে। মাননীয় স্পিকার, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ক্লাইমেট স্মার্ট কৃষি বাস্তবায়ন করার পরিকল্পনা রয়েছে বর্তমান সরকারের। লবণাক্ততা, খরা ও বন্যা সহ সহনশীল ফসল চাষ, পানি ব্যবস্থার উন্নয়ন এবং টেকসই কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষিকে পরিবেশ বান্ধব করা। রাজশাহীতে প্রতি বছর গড়ে কমছে 3,500 এসএসসি পরীক্ষার্থী। 2020 সালে বোর্ডের অধীনে পরীক্ষার্থীর সংখ্যা 2 লাখের বেশি হলেও এবছর তা কমে দাঁড়িয়েছে 1,77,000-এ। শিক্ষা বোর্ডে 2020 সালে পরীক্ষার্থী ছিল 2,292 জন। 2026 সালে কমে পরীক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে 1,77,709 জনে। গেল 6 বছরে কমেছে 22,476 পরীক্ষার্থী। গড় হিসেবে প্রতি বছর অন্তত 3,746 পরীক্ষার্থী কমছে। সংশ্লিষ্টরা বলছেন, পরীক্ষার্থী কমার পেছনে জন্মহার, জনসংখ্যার পরিবর্তন, শিক্ষা ব্যয়ের বিপরীতে আর্থিক অসঙ্গতি, প্রযুক্তির প্রতি আসক্তি, প্রাথমিকে ঝরে পড়া, কারিগরি ও মাদ্রাসা শিক্ষার দিকে ঝোঁক এবং অভিবাসনের প্রভাব থাকতে পারে। বাস মালিক সমিতির দ্বন্দ্বে টানা 24 ঘন্টা বন্ধ থাকার পর রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক হয়েছে। দুপুরে নাটোর ও রাজশাহী জেলা বাস মালিক সমিতির বৈঠকের পর বিষয়টি সমাধান হওয়ার এমন সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে মঙ্গলবার দুপুর থেকে ঢাকাগামী সব ধরনের পরিবহন বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। নাটোর রুট ব্যবহার করে কোনো বাস যেতে না দেয়ায় এই দুর্ভোগ ছিল। আরেকবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে টানা 24 ঘন্টা কর্মবিরতির পর কাজে যোগ দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। সকাল 9টায় সংবাদ সম্মেলন শেষে কাজে ফেরেন তারা। রোগীর স্বজনদের হাতে 3 জন ইন্টার্ন চিকিৎসক হেনস্থা এবং মবের শিকার হওয়ার বিভিন্ন দাবিতে সোমবার থেকে 24 ঘন্টার কর্মবিরতিতে ঘোষণা করে ইন্টার্ন চিকিৎসকরা। বিভাগীয় সময়ে আরেকবার সিরাজগঞ্জে সবজির সরবরাহ বাড়ায় বাজারে বর্তমানে দাম স্বাভাবিক রয়েছে। জেলার সবচেয়ে বড় পৌর পাইকারি সবজি বাজারে আলু, পেঁয়াজ, মরিচ, বেগুন সহ বিভিন্ন সবজি ক্রেতাদের নাগালের মধ্যেই বিক্রি হচ্ছে। তবে শীতকালীন সবজির মৌসুম শেষের দিকে হওয়ায় এসব সবজির দাম কিছুটা বাড়তির দিকে। বিক্রেতাদের মতে সরবরাহ ভালো থাকায় বাজার এখনো স্থিতিশীল, তবে মৌসুম পরিবর্তনের কারণে কিছু সবজির দাম বাড়তে পারে। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো খুলনা বিভাগের আয়োজন নিয়ে। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী ইমদাদুল হক। ইনান, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।